নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আমার হাত থেকে আর তোমার নিস্তার নেই কি ভেবেছ? বারবার নিষ্ফল হয়ে যাবে ওর জীবন নরপিশাচের হাতে পড়ে। বারবার ওকে মেরে ফেলবে তোমরা, আর আমি অসহায়ের মতো শুনবো, জানবো সেই মর্মান্তিক মৃত্যু সংবাদ। এর কোনো প্রতিকার নেই, প্রতিকার হবে না কোনো দিন। শান্ত সরল নিষ্পাপ আমার মেয়েটা তিল তিল করে যন্ত্রণায় শেষ হয়ে গেছে। গলা টিপে খুন করা হয়েছে ওকে। আর সেই নৃশংস ঘটনার পুনরাবৃত্তি আমি ঘটতে দেব না। শেষ করে দেব, সব কিছু শেষ করে দেব। আজকের নিবেদন শ্রুতি নাটক প্রেতের প্রতীক্ষা। আজ সম্প্রচারিত হচ্ছে নাটকটির দ্বিতীয় ও শেষ পর্ব। নাটক নির্দেশনা এবং অভিক ও অমিতেশের দ্বৈত চরিত্র চিত্রণে রয়েছেন দেবাশিস পাল। মিতা ও লতার যুগ্ম ভূমিকায় স্বাগতা পাল, নিতা তিয়াস মজুমদার এবং ব্রজমোহন মল্লিকের চরিত্র চিত্রণে সতীনাথ মুখোপাধ্যায়। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। শুরু হচ্ছে প্রেতের প্রতীক্ষা। দুর্গন্ধটাও ভারী করে রাখলো ঘরের বাতাসকে। ভারী অদ্ভুত ঘটনা তো, খুবই ভয়ঙ্কর। হ্যাঁ নিতা, তাই। আরো কি জানো, মিতার শুধু মনে নয়, ওর শরীরেও আমি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি। শরীরের পরিবর্তন কিরকম? ওর চিবুকে কোনো তিল ছিল কোনোদিন? কই না তো। অথচ এখন একটা কালো তিল ওখানে স্পষ্ট হয়ে উঠেছে। আর 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 ওর বাঁ বুকের ওপর একটা বাদামি চরুল। এরপর কিন্তু তুমি। আমি বুঝতে পেরেছি নিতা তোমার প্রশ্নের ইঙ্গিত। যেহেতু এই পর্যায়ে আমাদের কোনো শরীরের সংযোগ নেই, তাই আমি দেখলাম কি করে। হ্যাঁ, এক শনিবার সকাল জানো, মিতা ভেতরের ঘরে স্নান সেরে এসে পোশাক বদলাচ্ছিল। দরকারি একটা ফাইল খুঁজতে হঠাৎ আমি ঢুকে পড়েছিলাম ওর ঘরে। আর তখনই আমাকে দেখে সেদিন ও অদ্ভুতভাবে রিয়াক্ট করেছিল, যেন অচেনা কোনো পর পুরুষ এসে ঢুকে পড়েছে ওর গোপন জগতে। তুমি 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 কেন? তুমি এখানে কেন? আমি তো শাড়ি বদলাচ্ছি। সন্ত্রস্ত সতর্ক হয়ে নিমেষের মধ্যে কাপড় দিয়ে ঢেকে নিয়েছিল ওর অনাবৃত শরীর। সব মিলিয়ে আমি কেমন বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে আছি নিতা, দিশাহারা। আমি বুঝতে পারছি না আমি কি করব, কি আমার করা উচিত। হোয়াটস দ্য অ্যাকচুয়াল ওয়ে আউট ফর মি? যত ভাবছি ততই নিজেকে বড় অসহায় লাগছে। আমি বুঝতে পারছি অভিদা, তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ। কিচ্ছু ভেবো না তুমি, সব ঠিক হয়ে যাবে। দেখো
পরশু, হ্যাঁ, পরশুই আমি আসছি হরিশ্চন্দ্রপুর। যতদিন এই দুর্বোধ্য জটিল সমস্যার সুনিশ্চিত সমাধান না হচ্ছে, ততদিন আমি কলকাতায় ফিরব না। সব দুশ্চিন্তা উৎকণ্ঠা আমি ভাগ করে নেব তোমার সঙ্গে। মিতা, হ্যাঁ অভিদা। কিন্তু তোমার স্কুল ফুল সেশন চলছে এখন। ওসব নিয়ে তুমি ভেবো না, সে আমি HM-কে বলে কোনো একটা রিজন দেখিয়ে ছুটির ব্যবস্থা করে নেব। ঠিক, আমার কেরিয়ার, চাকরি, সব কিছুর থেকে তোমরা আমার কাছে অনেক বেশি প্রেশাস অভিদা, অনেক দামি। মিতা, থ্যাঙ্কস। না, ধন্যবাদ দিয়ে অন্তত আমার এই অনুভূতিটুকুকে অসম্মান করো না তুমি। মিতা, শনিবার সকালে ট্রেনেই চলে আসছি আমি, তুমি কিচ্ছু ভেবো না। হ্যালো আমার মিষ্টি দিদি, দেখ কেমন তোদের সারপ্রাইজ দিতে না বলে কয়ে চলে এলাম তোদের নতুন ডেরায়। সত্যি খুব ভালো করেছিস। আয় আয়, ভেতরে আয়। এতটা জার্নি করে এলি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। কি খাবি বল? তা তো পেয়েছে, তুই ভালোবেসে ছোট বোনকে যা খাওয়াবি আমি তাই খাবো। তা আরেকজন কই রে? কে? কেন, আমার মহামাননীয় জাম্বুজি। জাম্বুজি? আরে বাবা, তোর বর কোথায় তিনি? অমিতেশ? কেন কেন তার খোঁজ করছিস কেন? সে কি করবে? সে তো এই দিদি, তুই এমন করছিস কেন রে? আর কি যেন একটা নাম বললি? অমিতেশ। অমিতেশ কে রে দিদি? না, কিছু না। তুই একটু বস, আমি চা করে আনছি। দিদি, আজ রবিবারের একটা স্পেশাল মেনু আমি করব, সেই কাঁচা লঙ্কা চিকেন। অভিদা বড্ড ভালোবাসে। না না। কি হলো রে দিদি? ও রাগ করে, ভীষণ রাগ করে। হয়তো আবার সেদিনের মতো। এই মুচার ঘন্টটা কে রেঁধেছে? না, মানে মুখ্যদা মাসি। কেন? এই যে এটা মুচা কাটার নেবো না, এই এত মোটা মোটা করে, আর ছোলাগুলো বিশ্রী শক্ত। আবার রান্না করার কথা কার? তোমার না মুখ্যদাবাসীর? আমার। খেয়ে বসে করোটা কি সারাদিন? দাঁড়াও দেখাচ্ছি মজা আমি তোমাকে। এই জঘন্য মুচার ঘন্টটা সেটা ঘর ধরে তোমাকে গেলাম। খাও খাও খাও। ছাড়ো, দম বন্ধ হচ্ছে। সবটা তোমাকে না গিলিয়ে ছাড়বো না আমি। খাও খাও। আমি রান্নাঘরে যাচ্ছি, তুই বরং ততক্ষণে স্নান সেরে আয়। বেশ। অভিদাকে সেদিন বড় মুখ করে বলেছিলাম, দেখো সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে ঠিক হবে তা নিয়ে আজ আমিও বিভ্রান্ত, দিশাহারা। এ কি অবস্থা হয়েছে দিদির! এক কল্পিত দানবের ভয়াবহ স্মৃতি যেন দিদির সত্তার উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, চরম ভয়ের ঘেরাটোপে বন্দি করে রেখেছে ওকে। এর থেকে কি করে বের করে আনবো আমরা ওকে? কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব? কিন্তু যেতে কি রাজি হবে দিদি ভাই? কি করা যায়? পাশের ঘরে গিয়ে একটু কি কথা বলে নেব অভিদার সঙ্গে? আগুন আগুন, বাঁচাও বাঁচাও, আগুন। দিদি দিদি, কি হয়েছে দিদি? কি মিতা এভাবে চিৎকার করে উঠলো কেন? আমি আসছি মিতা।
চারদিকে যে আগুন ধরে গেছে, দাও দাও করে জ্বলছে কাঠের ক্যাবিনেটটা। কি করে, কি করবো এখন, কি করবো, কি করবো এখন? আর একটু হলেই আগুন ধরে যাবে মিতার গোটা শরীরে। রিতা, 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 তুমি দৌড়ে গিয়ে জল নিয়ে এসো এক বালতি। হ্যাঁ, আর আমি আগে ওকে ওখান থেকে আগুনের চক্র থেকে বের করে আনি। না না, তুমি এভাবে যেও না অভিদা, তোমার গায়ে আগুন ধরে যাবে। আগে জল দিয়ে আগুনটা নেভাতে দাও প্লিজ, তারপর যেও। ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আগে ওই আগুনের চক্র থেকে আমি ওকে বের করে আনি। না না না, তুমি যাবে না অভিদা, আমি তোমাকে যেতে দেবো না। তোমার কিছু হয়ে গেলে আমি। ছাড়ো, ছাড়ো রিতা, রিতা, পাগলামি করো না। আমার জীবনের থেকেও অনেক অনেক বেশি মূল্যবান মিতার নিরাপত্তা। কোনো মূল্যে ওকে আমি বিপদমুক্ত করবোই। ছাড়ো আমাকে। মিতা, ভয় পেও না মিতা, মিতা, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যে, এই যে, না 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 না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ভালো করে জড়িয়ে ধরো আমাকে। তারপর নিমেষের মধ্যে আমরা ছুটে বেরিয়ে যাবো ঘর থেকে। এই তো বেরিয়ে এসেছি আমরা। আগুন, আগুন, আমি পুড়ে যাব, আমি পুড়ে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। তোমাকে মরতে দিলে আমি, তবে তো মরবে। তুমি বাঁচবে মিতা। হ্যাঁ, আনন্দে উল্লাসে পরিপূর্ণ হয়ে বাঁচবে। তোমার দুটো হাতে মারাত্মকভাবে ফোসকা পড়ে গেছে গো অভিদা। হ্যাঁ, একটু জ্বালাও করছে জানো। একটু না, মানে অনেকখানি। ফ্রিজ থেকে একটু বরফ আনো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। বরফ আর সিলভারেক্সে হাতে জ্বালা আমার অনেকটাই কমেছে। এবার এই মনের জ্বাল আছে আমার, কবে প্রশমিত হবে। রাত অনেক হলো, নিতা আর মিতা ঘুমিয়ে আছে পাশের ঘরে। শুধু আমার চোখে ঘুম নেই। কোন পাপে কেন যে আমরা পড়লাম এই বিস্ময়কর বিড়ম্বনার মধ্যে। আচ্ছা আচ্ছা, এ থেকে কি মুক্তি নেই আমাদের? তোমাদের সংকট মুক্তির লগ্ন এসে গেছে অভিক, এসে গেছে, এসে গেছে। একটা আশ্চর্য ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে গোটা ঘরে। আর সেদিনের সেই ছায়ামূর্তি। কিন্তু না না, আজ তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অলিক স্বপ্নে নয়। না অভিক, প্রেত জনির প্রাণপণ শক্তিতে প্রকট হয়ে আজ আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি। ভয় পেও না অভিক, ভয় পেও না আমাকে দেখে। এখন আমি মনে প্রাণে তোমার হিতার্থী অভিক। কিন্তু আজকের এই সুবাস, সেদিন তো। হ্যাঁ, সেদিন আমার প্রচন্ড ঘৃণা, প্রতিহিংসা, মনের আবর্জনা দুর্গন্ধের রূপ ধারণ করেছিল অভিক। আর আজ যে অনুভূতি হচ্ছে তোমার, তাই বিদেহী ব্রজমোহনের অন্তরের স্নিগ্ধ প্রশান্তির সুবাস। প্রথমবার এ বাড়িতে তোমাকে দেখে উত্তেজনার আতিশয্যে বিচার বিবেচনা হারিয়ে ফেলেছিলাম আমি। আমার মনে হয়েছিল সেই পাষণ্ড অমিত এসে আবার ফিরে এসেছে, আবার আমার একমাত্র মেয়ে লতাকে আবার হত্যা করতে। কিন্তু উত্তেজনা প্রশমিত হতে বুঝলাম তা কি করে সম্ভব। সে তো প্রায় 50 বছর আগের কথা। ওরা তো কেউ আর বেঁচে নেই।
প্রেত জনির অতি প্রাকৃত শক্তি বলেই জানতে পারলাম তুমি অমিতেশের একমাত্র পুত্র, নাতি অভিক। এই ঘৃণ্য নির্মম ঘটনার সঙ্গে তোমার কোথাও কোনো সংযোগ নেই, কিন্তু অভিক ক্রোধ সংযত হলো না। আমার মনে হলো সেই পাপের রক্তই উত্তরাধিকার সূত্রে প্রবাহিত হচ্ছে তোমার শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে। পাপিষ্ঠ অমিতেশেরই তো বংশধর তুমি। কিছুটা আমার ভুলে আর কিছুটা প্রাক্তনের পাপে তোমাকে সহ্য করতে হলো এই দুর্ভোগ। আমার গভীর ভাবনার প্রভাবেই মিতার শরীরে আসতে শুরু করলো অভাবিত পরিবর্তন, কিন্তু তোমার নিজের জীবন বিপন্ন করে মিতাকে বাঁচানোর জন্য নির্দ্বিধায় চরম বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়া অভিক আমার চোখ খুলে দিল। বিভ্রান্ত ব্রজমোহন মল্লিকের দৃষ্টিপথ থেকে অপসারিত হয়ে গেল পুঞ্জীভূত প্রতিহিংসার অনর্থক অবাঞ্ছিত অন্ধকার। আমি বুঝলাম মিতাকে তুমি ভালোবাসো, মিতাকে তুমি তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো। তোমার মনের সবটুকু জুড়ে আছে মিতা। অভিক মমতায় ভালোবাসায় ভরে গেল আমার অন্তরাত্মা। তুমি আমাকে ক্ষমা করো অভিক। অর্ধ শতাব্দী ধরে বোধহয় এই দিনটারই প্রতীক্ষায় ছিলাম আমি, এই দিনটারই প্রতীক্ষায়। এবার একটা ভিক্ষা চাইব আমি তোমার কাছে অভিক। তোমাদের নিবিড় ভালোবাসার সেতু বন্ধনে নবজাতকের আগমনের পথ প্রস্তুত করে দাও তোমরা। সেই সেতুর পথ ধরেই নবজন্মে নবকলেবরে তোমাদের সন্তান হয়ে ফিরে আসতে চাই আমি, তোমাদের সন্তান হয়ে তোমাদের কোলে। কথা দাও, কথা দাও অভিক। অসহায় অশরীরীর এই আকুল প্রার্থনা তুমি পূর্ণ করবে। বলো, কথা দাও, কথা দাও অভিক। কথা দিলাম, কথা দিলাম। আমিও থাকবো আপনার পুনরাবির্ভাবের প্রতীক্ষায়, ভাবি পিতা হয়ে। আমি নিশ্চিন্ত অভিক, নিশ্চিন্ত। আমি আসি, এবার আমি আসি অভিক, আমি আসি, আমি আসি, আমি আসি। এই যে জাম্বুজি, তোমারে ব্রেকফাস্ট, তোমার প্রিয় গরম গরম আলুর পরোটা। এই তোরা টেবিলে এসে বস না দিদি ভাই। এই তুই এত সকালে কখন এসব করলি? করলাম, ইচ্ছে থাকলেই উপায় হয়। ঘুমোতে যাওয়ার আগে তোর প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। সকালে তো স্রেফ মশলা ভেজে পুর মেখে পরোটা। কিন্তু তুমি এত সকালে উঠে সব? আমার ছুটি ফুরিয়ে এসেছে গো, পরশুই ফিরে যেতে হবে। তারপর আবার তো সেই নিষ্প্রাণ গণ্ডিবদ্ধ জীবন। হরগৌরীর এমন সেবার সুযোগ জানি না আবার কবে পাবো। এবার পুজোর ছুটিতে কলকাতায় গিয়ে তোর একটা বিয়ের বন্দোবস্ত করব, বুঝলি? সবকিছু সবার জন্য নয় রে দিদি ভাই। এক জীবনেই যদি সব কামনা চরিতার্থ হয়ে যায়, তবে পরজন্মে করবোটা কি? আরে জোকস অ্যাপার্ট, তোরা খেতে শুরু কর। খাবারটা এবার একদম ঠান্ডা হয়ে যাবে। আমি 3 জনের জন্যই চা করে নিয়ে আসছি।
খেতে খেতে অনেক গল্প করব। এক্ষুনি আসছি আমি। মিতা, বলো। মনের মেঘ কেটেছে। জানো অভিক, আমার মাঝের কটা দিনের কথা না কিচ্ছু মনে নেই। এক বৃষ্টি ঝরা দুপুরে রেডি হচ্ছি তোমার কাছে যাওয়ার জন্য, যেমন যেতাম তোমার ব্যাংকের ছুটির সময়। হঠাৎই আয়নায় দেখলাম আমার মুখেরই এক পরিবর্তিত প্রতিবিম্ব। ভয় আর বিষাদ মাখা সেই মুখ, সবটাই অবিকল আমি। শুধু চিবুকের ওই কালো তিলটা, ওটা তো আমার নেই। আর শাড়ি পরার আগে অন্তর্বাস বদলাতে গিয়ে দেখি আমার বুকের ওপর একটা বাদামি চরুল। হ্যাঁ, আমি অবাক হয়ে আমার সেই প্রতিবিম্বকেই প্রশ্ন করলাম, তুমি কে? অবিকল আমার কণ্ঠস্বরে যেন বহু দূর থেকে ভেসে এলো উত্তর, আমি তোমারই অতীত মিতা, তোমারই অতীত, বহু দূরে পরপারে হারিয়ে যাওয়া অতীত। এক বিষণ্ণ বিদেহীর ব্যাকুল আর্তিতে বর্তমানে ফিরে আসতে হলো আমাকে, আমার পূর্ণ অবয়ব নিয়ে পিতা। তারপর আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। তোমাকে আর কষ্ট করে কিছু ভাবতে হবে না মিতা। অতীত তার নিজের অবস্থানই আবার ফিরে গেছে, আর সঙ্গে নিয়ে গেছে তার অঙ্গের ভূষণ, সেই কালো তিল আর বাদামি চরুলটাকেও। এখন আয়নার সামনে অনাবৃত হয়ে দাঁড়ালেও তুমি কোথাও আর তাদের কোনো চিহ্ন খুঁজে পাবে না। মিতা, নতুন করে নতুন ভাবে আবার আমরা শুরু করবো আমাদের জীবন। আর এই নতুন আস্তানায় আমাদের ঘর গেরস্থালি। তবে এখন কিন্তু আর শুধু দুজনে নয়। তবে আমাদের দুজনের মধ্যে ভালোবাসার নির্যাস দিয়ে এক নতুন অতিথিকে নিয়ে আসবো আমরা। মিতা, অতীতকে ভুলে বর্তমানকে ফেলে সেই অনাগত ভবিষ্যৎকে পরম আনন্দে বরণ করে নেব। একজন যে উন্মুখ অন্তরে সেই দিনটার জন্য অপেক্ষা করে আছে। কে অপেক্ষা করে আছে অভি? কার কথা বলছো? বিস্মরণের আস্তরণে ঢাকা তোমার এক পরম স্বজন মিতা। আমি তোমাকে বলবো তার কথা, বলবো। আগে তুমি আরো সুস্থ হয়ে ওঠো আর নিজেকে প্রস্তুত করো প্রেয়সীর পাশাপাশি আর এক নতুন ভূমিকায়, নবজাতকের মমতাবী মায়ের ভূমিকায়। সুখ স্বপ্নের মধুর আবেশে আমি বিভোর হয়ে যাচ্ছি অভি, হারিয়ে যাচ্ছি এক আনন্দময় অন্য ভুবনে। সেই স্বপ্নের মুকুলকে পাপড়ি ফেলতে দাও মিতা, পাপড়ি মিলতে দাও তোমার সত্তার গভীরে। তিল তিল করে সে বড় হয়ে উঠুক, অঙ্কুরিত হয়ে উঠুক মাতৃজঠরে। দেব অভি, দেব। তুমি শুধু আমাকে এমন নিবিড় আলিঙ্গনে আঁকলে রেখো, আজীবন আমরণ। রাখবো মিতা, রাখবো অভি। মিতা, আমার নবজাতকের জননী। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর,
এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল।